প্রত্যেকটা মানুষের ভোটের মূল্য যদি দিতে চান, তাহলে আমরা উচ্চ কক্ষে বলতেছি পিআর সিস্টেমটা করেন। যেটা জাতীয় প্রয়োজন না, সেরকম জিনিস আপনি সংশোধন করতে পারবেন না। আপনার বিবেচনায় যে লোকটা আপনাকে প্রতিনিধিত্ব করতে পারে তাকে ভোট দিন। টিক চিহ্নই হচ্ছে ঠিক টিক, চাইলে পরে ঠিক সিল দিন টিক। ঠিক আছে? আপনার পাশে যিনি বসে আছেন তিনি এক দলে ভোট দেবেন, আপনি এক দলে ভোট দেবেন, আপনার বাড়ির লোক অন্য জায়গায় ভোট দেবে, দিন। সেটাই হচ্ছে গণতন্ত্র। সেটার জন্যই আমরা লড়াই করেছি 16 বছর। জুলাই জাতীয় সনদের কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত ছিল না। চাবি আপনার হাতে, চাবি দিয়ে দরজা খুলুন, সামনে ভবিষ্যৎ, টিক চিহ্নতে ভোট দিন, কারণ ওইটা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা, সেইটাই কমানোর জন্য সব রাজনৈতিক দল একমত হয়েছেন কি তিনি সমস্ত জীবনের 10 বছরের বেশি থাকতে পারবেন না। 16 বছর থাকার, আরো যদি আগের 5 বছর যোগ করে 21 বছর হয়, তার পরিণতি তো আমরা দেখেছি না? হাড়ে মাংসে মজ্জায় টের পেয়েছি। তাহলে ক্ষমতা আপনার কমাইতে হবে, ক্ষমতা ভাগ করতে হবে। কিছু কিছু প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে পিআর পদ্ধতি জিনিসটা কি এবং আমরা উচ্চ কক্ষ দরকারটা কি। আমি আপনাদের প্রশ্নগুলোর থেকেই কথাগুলো বলার চেষ্টা করছি। বাংলাদেশে কি হয়? বাংলাদেশে সংবিধান ইচ্ছামতো সংশোধন হয়, 17 বার হয়েছে। কিভাবে সংশোধন হয়েছে? যে আপনি সংসদে 2/3 থাকলেই মন মতো সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিতে পারেন। তারপরে ইচ্ছামতো রাতের ভোট, দামি নির্বাচন কি করতে পারেন। এটা বন্ধ করবেন কিভাবে? জুলাই জাতীয় সনদ বলা হচ্ছে যে বাইরে একটা আলাদা হাউস তৈরি করা 100 জনের, এটাকে আমরা উচ্চ কক্ষ বলছি। 100 জনের থেকে কিভাবে 100 জন হবে? ধরেন আপনি একটা দলকে ভোট দিচ্ছেন, তারা 5% ভোট পাইছে, তাদের দেখা গেল যে সারা দেশ জুড়ে 5%, কোথাওই তারা একটা সিটও পায় নাই। ফলে আপনি সংসদে আপনার কোনো প্রতিনিধিত্ব নাই, কিন্তু আপনার 5% ভোটের কোনো দাম নাই, থাকতে হবে। ওই জন্য আপনার ওই 5%-এর ভিত্তিতে ওই যে 100টা সিট, তার মধ্যে অন্ততপক্ষে 4-5টা লোক যাবে। এইটাই হচ্ছে সংখ্যানুপাত, এইটাই হচ্ছে পিআর সিস্টেম। আপনার প্রত্যেকটা মানুষের ভোটের মূল্য যদি দিতে চান, তাহলে আমরা উচ্চ কক্ষে বলতেছি পিআর সিস্টেমটা করেন। করলে কি হবে? সকলের মত পথের একটা প্রতিনিধিত্ব হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সংবিধান সংশোধন করতে হলে আপনি সংসদে 2/3 যথেষ্ট না। উচ্চ কক্ষে অন্তত পক্ষে 100 জনের মধ্যে 51 জন আপনার লাগবে। 51 জন লাগলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই, বাংলাদেশে থেকে 50% ভোট পায় না কোনো দল। তাহলে আপনি যদি কোনো সংবিধান সংশোধন করতে চান, আপনার দলের বাইরে 4-5টা লোক, 7টা লোক, 6টা লোক লাগবে। তো লাগলে কি করবে? একটু আপোষ করবে। যেটা জাতীয় প্রয়োজন না, সেরকম জিনিস আপনি সংশোধন করতে পারবেন না। তারপরেও আবার আমরা বলছি যদি মৌলিক বিষয় হয় তাহলে জনগণের গণভোট নিতে হবে। এইটাই হচ্ছে পিআর সিস্টেমের উচ্চ কক্ষ তৈরির প্রয়োজন। এর মধ্য দিয়ে সকলের ভোটের মূল্য হবে, সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। ইচ্ছামতো সংবিধান সংশোধন করা যাবে না। আরেকটা কাজ হবে, রাষ্ট্রপতি যখন নির্বাচিত হন তখন তাকে উচ্চ কক্ষেও জিততে হবে। তো জিততে হলে কি হবে? তা ভালো লোক দেবেন, সকলের কাছে গ্রহণযোগ্য লোক দেবেন, যে লোকটা সৎ, যে লোকটার কাছে আমরা আস্থা রাখতে পারি। রাষ্ট্রের প্রতিনিধি যেন আমাদের সকলের শ্রদ্ধের জায়গা তৈরি হয়। ভোটটা দেওয়ার ক্ষেত্রে খুব সহজ। আপনারা যখন যাবেন আপনাদেরকে 2টো ব্যালট দেওয়া হবে। একটা সাদা ব্যালট, সেখানে মার্কা থাকবে, নাম থাকবে, আপনার প্রতিনিধি যাকে মনে চায়, আপনার বিবেচনায় যে লোকটা আপনাকে প্রতিনিধিত্ব করতে পারে তাকে ভোট দিন। আর গোলাপি রঙের ব্যালটটাতে আপনাকে দেয়া হবে আপনি এই যে প্রস্তাবগুলোর পক্ষে আছেন না বিপক্ষে আছেন, হ্যাঁ অথবা না। তো অনেকে বলে যে ওইখানে তো মার্কা থাকবে, সাদাটার মধ্যে গোলাপিটায় কোনো মার্কা থাকবে না। আমি বলি মার্কা থাকবে। একটা হচ্ছে টিক চিহ্ন, আরেকটা হচ্ছে ক্রস চিহ্ন। টিক চিহ্নটা হচ্ছে গণভোটের মার্কা। টিক চিহ্নই হচ্ছে ঠিক টিক, চাইলে পরে ঠিক সিল দিন টিক। ঠিক আছে? ফলে মার্কা থাকবে এবং সেই মার্কায় আপনারা ভোট দেবেন।
2026 সালে যে গণভোট হচ্ছে সেখানে কেউ ক্ষমতায় থাকার জন্য আপনার সম্মতি চাইছেন না। 12ই ফেব্রুয়ারি যদি এই গণভোট এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে, যেটা আমরা আশা করছি, যার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে, তাতে কি হবে? তাতে কি অধ্যাপক ইউনূসের সরকার আগামী 5 বছর, 2 বছর, 9 বছর, 10 বছর থাকবে? থাকবে না। তাহলে গণভোটটা হচ্ছে কেন? গণভোটটা হচ্ছে কেন তার জন্য আবার একটু 1991 সালের গণভোটটা মনে করুন। 1991 সালের হ্যাঁ না ভোটে কি ছিল? জাতীয় সংসদ তৈরি হয়েছে, আপনারা ভোট দিয়েছেন, প্রতিনিধিরা গেছেন, তারা সিদ্ধান্ত নিলেন, যেহেতু তারা মনে করেন অধিকাংশ বাংলাদেশের নাগরিক রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার বদলে সংসদীয় ব্যবস্থা চান, তারা সেইভাবে সংবিধান সংশোধন করে আমাদের কাছে জিজ্ঞাসা করলেন যে এটাতে আপনাদের সম্মতি আছে। তার মানে কাজটা আগে হলো, তারপরে আমাদের সম্মতির জায়গাটা তৈরি হলো। এইবার কিন্তু তাও হচ্ছে না। এবার যেটা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ দল সংখ্যালঘিষ্ঠ দলের বিষয় না, এবার প্রথমে আপনাদের কাছে আসা হচ্ছে, বাংলাদেশের নাগরিকদের কাছে আসা হচ্ছে যে আপনারা বলুন 54 বছরে আমাদের যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে সেটাকে আমরা অব্যাহত রাখবো, যেই বিচার ব্যবস্থা বলে রাষ্ট্রপতি একটা দণ্ডিত অপরাধীকে ইচ্ছা মতো তিনি মাফ করে দিতে পারেন, সেটা আপনারা রাখতে চান না চান না, সেটা বদল হতে চান না চান না, এইটাই আপনার কাছে। কে করবে? সেটা আপনাদের প্রতিনিধিরা করবেন। সেই জায়গায় আপনারা যাকে ইচ্ছা প্রতিনিধি পাঠান, আপনার দল ভিন্ন হবে, মত ভিন্ন হবে, আপনার পাশে যিনি বসে আছেন তিনি এক দলে ভোট দেবেন, আপনি এক দলে ভোট দেবেন, আপনার বাড়ির লোক অন্য জায়গায় ভোট দেবে, দিন। সেটাই হচ্ছে গণতন্ত্র, সেটার জন্যই আমরা লড়াই করেছি 16 বছর। কিন্তু দেশটা চলবে কিভাবে, সেই জায়গাটাতেই আপনাদের কাছে আসা, আপনাদের মাধ্যমে সকলের কাছে আসা, বাংলাদেশের 13 কোটি ভোটারের কাছে আসা। দেশ ভবিষ্যতে কিভাবে চলবে, দেশ পরিচালনার দিক নির্দেশনাটা আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে আসা দরকার। এই জায়গায় আমরা আসলাম কিভাবে? 2024 সালের গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে একটা জুলাই জাতীয় সনদ 2025 তৈরি হলো। আমরা আমাদের আন্তরিক প্রচেষ্টা দিয়ে, এবং এখন যখন আমি বলি আমরা, তখন আমরা বলছি রাজনৈতিক দলগুলো, কমিশনগুলো, ব্যক্তিগতভাবে আমরা সকলে মিলে কি চেষ্টা করলাম যে সকলে ভবিষ্যৎ কিভাবে হবে এ বিষয়ে আমরা একমত হতে পারি কিনা। যতটা একমত হয়ে গেল, কিছু কিছু ভিন্ন মত সত্ত্বেও আমরা সকলে মিলে একটা জুলাই জাতীয় সনদ তৈরি করলাম, এবং রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করলেন এই সনদে বর্ণিত যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন। এই জাতীয় সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং সুস্পষ্টভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করা হবে। জুলাই জাতীয় সনদের কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত ছিল না। সকলেই বলেছেন যে আসুন আমরা সকলে মিলে জনগণের কাছে যাই, তাদের কাছে জিজ্ঞাসা করি, আমরা বলতে পারি তোমাদের জন্য, আপনাদের জন্য আমরা একটা ভালো ভবিষ্যৎ রেখে গেলাম। আমি আমার ভূমিকাটা পালন করলাম, তুমি এটা রক্ষা করো, হেফাজত করার দায়িত্ব তোমার, কিন্তু আমি তৈরি করে দিয়ে যেতে চাই তোমার জন্য। আসেন আমরা সবাই মিলে সেই চেষ্টাটা করি। আমরা বলেছি চাবি আপনার হাতে, চাবি দিয়ে দরজা খুলুন, সামনে ভবিষ্যৎ, বাংলাদেশের দরজাটা খোলার চাবি আপনার হাতে। দরজাটা খুলবেন কি খুলবেন না সেটা সবাইকে বলুন, সবাইকে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন। দুটো কথা সবাইকে বলেন, সাদা ব্যালটে মন ধরে যাকে ঠিক মনে হয় ভোট দিন, গোলাপি ভোটে টিক চিহ্নতে ভোট দিন, কারণ ওইটা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের। সেই ভবিষ্যৎটা তৈরি করার দায়িত্ব আসুন আমরা সবাই মিলে পালন করি। আশা করি আমরা সবাই মিলে সফল হব, কারণ আমরা চাইলে পারি। ফ্যাসিবাদকে হটানো গেছে, আমরা একটা নতুন ভালো বাংলাদেশের পথ তৈরি করতে পারবো। সবাই ঐক্যবদ্ধ থাকলে পারবো, অবশ্যই পারবো।